প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, অনেকেই জানতে চেয়েছেন যে যদি কোনো ব্যক্তির ভূমি বা সম্পত্তি বেদখল হয়ে যায়, তাহলে সে নতুন ভূমি আইনে কিভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করে তার সম্পত্তি পুনরুদ্ধার করতে পারে। তো প্রিয় দর্শক, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, যদি কোনো ব্যক্তির সম্পত্তি বেদখল হয়, তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪-এর ৬-এর ১ বিধি অনুযায়ী সে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বরাবর একটি আবেদন করতে পারে। এবং আমরা আজকে দেখব যে এই আবেদনটা কিভাবে করতে হবে, এই আবেদনের ফরম্যাটটা কি, সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং আমরা হাতে কলমে দেখাবো যে এই আবেদনটা কিভাবে লিখতে হবে এবং আবেদনটা কেমন হবে। সুপ্রিয় দর্শক, এই হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা ২০২৪-এর ৬-এর ক বিধি এবং আমাদের দখল পুনরুদ্ধারের যে আবেদন তার একটি নমুনা আমরা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিয় দর্শক, প্রথমে লিখতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, যার যে জেলায় সম্পত্তি সেই জেলার নাম এখানে লিখতে হবে। সো আমরা এখানে ঢাকা লিখেছি। আর এই পাশে লিখতে হবে আবেদন নম্বর। এই জায়গাটি ফাঁকা রাখতে হবে, কারণ আপনি যখন এই আবেদনটি জমা দিবেন তখন এখানে একটি নাম্বার দিয়ে দিবে জেলা প্রশাসকের কার্যালয় থেকে। সো প্রিয় দর্শক, তারপর আবেদনকারীর নাম এবং ঠিকানা লিখতে হবে। প্রয়োজনে এখানে ফোন নম্বরও লেখা যেতে পারে। এখানে ফোন নম্বরও লেখা যাবে। ফোন নম্বরও লেখা যাবে। ঠিক তারপরে প্রতিপক্ষের নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখতে হবে, যাতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিংবা তার অফিসের যথাযথ কর্তৃপক্ষ তার সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা তার নাম ঠিকানা মাধ্যমে তার সেই জায়গায় কিংবা তার বাড়িটি শনাক্ত করা যায় কিংবা সেই স্থানটি শনাক্ত করা যায়। সে কারণে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। তারপরে কি লিখতে হবে? প্রথমে শুরু করতে হবে, মহোদয়, আমি নিম্ন স্বাক্ষরকারী, মানে যে ব্যক্তি আবেদন করবেন তার কথা বলা হচ্ছে, এই মর্মে আপনার নিকট অভিযোগ দায়ের করিতেছি যে আমি আইনানুগভাবে নিম্ন তফসিল বর্ণিত ভূমি দখলের অধিকারী। মানে যে ভূমিটি বেদখল হয়েছে আপনি সেই ভূমির আইনগত অধিকারী কিংবা আইনগতভাবে মালিক ও দখলকার। সো আপনি মালিক ও দখলকার থাকা অবস্থায় প্রতিপক্ষ, মানে যে ব্যক্তি আপনাকে বেআইনিভাবে উচ্ছেদ করেছে, তার কথা বলা হচ্ছে, আমাকে উহা থেকে উচ্ছেদ বা দখলচ্যুত করিয়াছেন। সো আপনি এটা লেখার পরে পরের লাইনে লিখতে হবে, আমাকে উক্ত ভূমির দখলে পুনর্বহাল করিবার জন্য আপনার নিকট আবেদন করিতেছি। এইটুকু লেখার পরে আপনাকে আপনার দাবির সপক্ষে কিছু বিষয় আপনাকে এখানে উল্লেখ করতে হবে। সো আপনার যে আবেদনটা হবে সেই আবেদনে মোটা দাগে কয়েকটি বিষয় থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হলো ভূমির তফসিল। এই যে ভূমির যে তফসিলটি হবে সেই তফসিলটি হতে হবে, সেখানে থাকতে হবে জেলা, থানা, মৌজা, জেল নাম্বার, খতিয়ান নাম্বার, দাগ নাম্বার এবং জমির পরিমাণ। অর্থাৎ আপনি যে জমি থেকে বিতাড়িত হয়েছেন, দখলচ্যুত হয়েছেন, সেই সম্পত্তির একটি ডেসক্রিপশন থাকতে হবে, যাতে সেই সম্পত্তিটি নির্দিষ্ট করে চিহ্নিত করা যায়। প্রিয় দর্শক, তারপরে দেখেন সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান নাম্বার বা সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিক। আপনি যে সম্পত্তি নিয়ে আপনি এই আবেদনটি দিচ্ছেন সেই সম্পত্তির সর্বশেষ যে প্রকাশিত জরিপ, সেটা হতে পারে সিটি জরিপ, সেটা হতে পারে বিআর এর জরিপ কিংবা বিএস জরিপ কিংবা আর এর জরিপ, সেই জরিপের খতিয়ান নাম্বার থাকতে হবে এবং সংশ্লিষ্ট রেকর্ডীয় মালিকের নাম থাকতে হবে। হতে পারে আপনার নামে রেকর্ড কিংবা আপনার বাবার নামে রেকর্ড কিংবা আপনি ক্রয় সূত্রে এই সম্পত্তির মালিক। সো সর্বশেষ যে মালিক থাকবেন সেই মালিকের নাম এখানে উল্লেখ করতে হবে। প্রিয় দর্শক, তারপরে দেখেন আছে
বলবৎ নামজারি খতিয়ান নম্বর ও সংশ্লিষ্ট মালিকের নাম। যদি এই সম্পত্তিটা আপনি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন, তাহলে আপনাকে এই সম্পত্তিটি আপনার নামে নামজারি থাকলে সেই নামজারি খতিয়ান নম্বর থাকতে হবে এবং সংশ্লিষ্ট মালিকের নাম, অর্থাৎ আপনার নামে যদি নামজারি থাকে তাহলে আপনার নামও সেইখানে এই আবেদনে উল্লেখ করতে হবে। তো তারপরে নামজারি মকদ্দমা নম্বর, জোত বা হোল্ডিং নম্বর বা ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ। তার মানে আপনি যে নামজারি খতিয়ান নম্বর উল্লেখ করবেন, সেই নামজারি খতিয়ানের যে মকদ্দমা নাম্বার, মানে আপনি যখন নামজারি করেছিলেন তখন সেই নামজারির যে আবেদনের যে নাম্বার থাকে, মকদ্দমা নাম্বার, সেটা উল্লেখ করতে হবে। জোত নাম্বার, মানে আপনি যে জোত বা হোল্ডিং নাম্বারে আপনি খাজনা পরিশোধ করে থাকেন ভূমি অফিসে, সেই নাম্বার উল্লেখ করতে হবে এবং আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধের বিবরণ থাকতে হবে। তার মানে আপনি সর্বশেষ কোন সাল পর্যন্ত আপনি আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছেন তার একটি বিবরণ এখানে থাকতে হবে। প্রিয় দর্শক, তারপরে আসেন সর্বশেষ রেকর্ডীয় মালিক হইতে ভূমি হস্তান্তর বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মালিকানার সুনির্দিষ্ট বিবরণ। এখানে বলা হচ্ছে যদি আপনি কোনো সম্পত্তি হস্তান্তর সূত্রে মালিক হন, তাহলে সেই মালিকানার বিস্তারিত বিবরণ থাকতে হবে। যদি কিনা আপনি সম্পত্তিটির উত্তরাধিকার সূত্রে মালিক হন, তাহলে আপনার বাবা কিংবা আপনার মা কিভাবে এই সম্পত্তির মালিক হইলেন, সেই মালিকানার বর্ণনা আপনার এখানে থাকতে হবে, যাতে করে বোঝা যায় যে আপনি এই সম্পত্তিটি সঠিকভাবেই ক্রয় করেছেন এবং আপনার মালিকানাটি সঠিক আছে। সো এই জিনিসটা আপনার আইডেন্টিফাই করার জন্যই আসলে আপনাকে এই বিষয়টি উল্লেখ করতে হবে। প্রিয় দর্শক, তারপরে আদালতের আদেশে মালিকানা লাভ করিলে উহার বিবরণ। যদি আপনি কোনো আদালতের মাধ্যমে, আদালতের আদেশে যদি আপনি কোনো মালিকানা লাভ করেন, আদালতের রায়ের বলে, তাহলে সেই বিষয়টি আপনাকে এই আবেদনে উল্লেখ করতে হবে। তারপরে আসেন ৭ নম্বরে, আবেদন করেন আনুমানিক কত সময় ধরিয়া এবং কিভাবে দখল করিতেছিলেন। তার মানে এখানে আপনাকে লিখতে হবে যে আপনি এই সম্পত্তিটি কত বছর যাবৎ আপনি ভোগ দখলে আছেন, আপনি এবং আপনি কিভাবে দখল করেছিলেন। তার মানে কি? যে আপনি যদি ক্রয় করে থাকেন তাহলে আপনি লিখবেন যে আপনি এত বছর যাবৎ এই সম্পত্তিতে ক্রয় সূত্রে ভোগ দখল করতেছিলেন। সেই বিষয়টি আপনি এখানে উল্লেখ করবেন। ৮ নম্বরে আছে স্থাপনার বিবরণ। আপনার এই সম্পত্তিতে কোনো ধরনের স্থাপনা থাকলে, হ্যাঁ, হতে পারে আপনার দোকান থাকতে পারে, হতে পারে বাড়ি থাকতে পারে। এটা ছাড়াও মানে আপনার এই সম্পত্তিতে কোনো স্থাপনা থাকলে, গাছ যদি থাকে সেটাও আপনি উল্লেখ করতে পারেন। সো আপনার এই সম্পত্তির একটি স্থাপনার বিবরণ দিতে হবে। সো এটা দিলে কি সুবিধা হবে? যদি কেউ উচ্ছেদ করার পর এটা ভেঙে ফেলে, তাহলে ক্ষতিপূরণ হিসাবেও আপনার সেই টাকাটা আপনি পেতে পারেন। তারপরে দেখেন প্রতিপক্ষ বা প্রতিপক্ষগণ কর্তৃক কত তারিখে এবং কিভাবে দখলচ্যুত করেছেন আপনাকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি এই সম্পত্তিটি যে আপনাকে বেদখল করলো সেটা কত তারিখে করা হলো আপনার। কত তারিখে করা হলো এবং কিভাবে করা হলো, কোন উপায়ে? হ্যাঁ, হতে পারে যে ২০ থেকে ২৫ জন লোক এসে আপনাকে এটা ভেঙে দিল। একটা নির্দিষ্ট তারিখের কথা বলবেন, নির্দিষ্ট সময়ের কথা বলবেন যে আপনি এই তারিখে, এই সময়ে এই ব্যক্তিগণ এসে আমার এই সম্পত্তিটা তারা দখল করে নিয়েছেন এবং আমাকে এখান থেকে বেদখল করা হয়েছে। তো সেই বক্তব্যটা আপনাকে এই আবেদনের মধ্যে থাকতে হবে। তার উপরে আপনাকে আরো একটা বিষয় থাকতে হবে, নালিশি ভূমি যৌথভাবে বা এজমালিতে ভোগ দখলে ছিলেন কিনা, আপনার এটা থাকতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ আমরা দেখতে পাই যে দেখা যায় যে পারিবারিকভাবে কোনো একটা সমস্যা, কিন্তু সেই সমস্যাটা সমাধান না করে, পারিবারিক সমস্যাটা সমাধান না করে মামলা হামলায় আমরা জড়িয়ে পড়ি। সো আপনি যদি দেখা যায় যে আপনি কোনো একটা সম্পত্তির ৩৫ শতের মালিক, আপনি এজমালিতে ভোগ দখল করতেছিলেন, কিন্তু আপনার কোনো একটা ভাই এসে আপনাকে এখান থেকে উচ্ছেদ করে দিলেন কোন রকমের তোয়াক্কা না করে কিংবা ক্ষমতার অপব্যবহার করে। সো আপনি যদি এরকম যদি ঘটনা হয়ে থাকে যে আপনি কোনো সম্পত্তির এজমালিতে মালিক বা যৌথভাবে আপনি ভোগ দখলে আছেন, সো আপনাকে সেখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আপনি এই বিষয়টি এই আবেদনের মধ্যে আপনাকে উল্লেখ করতে হবে। সো তারপরে আসি, নালিশি ভূমি নিয়ে কোনো দেওয়ানি মামলা চলমান থাকলে উহার বিবরণ ও সর্বশেষ অবস্থা। তার মানে কি? তার মানে হলো
এই সম্পত্তি নিয়ে যদি আপনার কোনো দেওয়ানি আদালতে মামলা চলমান থাকে কিংবা সিভিল কোর্টে কোনো মামলা চলমান থাকে, তাহলে সেই মামলার বিস্তারিত বিবরণ এবং সেই মামলাটি এখন কোন পর্যায়ে আছে সেটা আপনাকে বলতে হবে। কারণ কোনো দেওয়ানি আদালতে কিংবা কোনো কম্পিটেন্ট কোর্টে যদি কোনো মামলা চলমান থাকে, তাহলে সেই মামলা শেষ না হওয়া অবধি আপনার এই এই যে এক্সিকিউটিভ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি এই মামলাটি পরিচালনা করতে পারবেন না কিংবা এই ধরনের কোনো আবেদন উনি নিতে পারবেন না। সো তারপরে আছে সর্বশেষ, আপনার সপক্ষে অন্য কোনো তথ্য বা প্রমাণক যুক্ত করুন। আপনার এই উপরে যে বিষয়গুলো বলা হলো, এই উপরে সব এই বিষয়গুলো বাদেও যদি আপনার কাছে কোনো তথ্য বা প্রমাণ থাকে, যেটা দিয়ে আপনি প্রমাণ করতে পারেন আপনি এই সম্পত্তির দখলে ছিলেন কিংবা আপনি এই সম্পত্তির আইনগত দখলদার, তাহলে আপনি এই সম্পত্তিতে এই সম্পত্তির দাবির সপক্ষে আপনি অন্য কোনো প্রমাণ এখানে যুক্ত করতে পারেন। হ্যাঁ, হতে পারে আপনাকে কিভাবে দখল করা হয়েছিল, আপনার এখানে একটা দোকান ছিল, আপনি সেখানে ব্যবসা-বাণিজ্য করতেন, আপনাকে দখলচ্যুত করা হয়েছে। সেই দোকানের ছবি আপনি ব্যবহার করতে পারেন। এরকম করে যদি আর কোনো বিষয় থাকে, যেটা দিয়ে আপনি আপনার দাবি প্রমাণ করতে পারেন, তাহলে আপনি এখানে সেগুলো সংযুক্ত করতে পারবেন। প্রিয় দর্শক, তারপরে দেখেন বলা হয়েছে যে প্রতিনিধি বা আইনজীবীর মাধ্যমে বিরোধীয় বিষয় পরিচালনার ক্ষেত্রে তার নাম, স্বাক্ষর ও ঠিকানা এখানে থাকতে হবে। যদি আপনি এই মামলাটি কোনো আইনজীবীর মাধ্যমে কিংবা আপনার কোনো আইনগত প্রতিনিধি বা আমোক্তার তার মাধ্যমে পরিচালনা করতে চান, তাহলে তার নাম, ঠিকানা, স্বাক্ষর এবং ঠিকানা, ফোন নাম্বার এগুলো থাকতে হবে। সো সাধারণত দেখা যায় যে এই ধরনের আবেদন কিংবা মামলা একজন আইনজীবীর মাধ্যমে করা হয়, তাহলে সেই আইনজীবীর নাম, ঠিকানা সহ এখানে আপনাকে লিখতে হবে। তারপরে এখানে তারিখ থাকতে হবে এবং যে ব্যক্তি আবেদন করবেন, হ্যাঁ, যদি আপনি আপনার সম্পত্তি আপনি আবেদন করেছেন, তাহলে আপনার আবেদন, আপনার নাম এবং আপনার স্বাক্ষর এখানে থাকবে। তারপরে দেখি আমরা এই আবেদনের সাথে আপনি কোন ডকুমেন্টগুলা, কোন দলিলাদি আপনি সংযুক্ত করবেন, সেইগুলা আমরা এখানে দেখি। এখানে আছে সর্বশেষ জরিপে প্রকাশিত খতিয়ান সংশ্লিষ্ট মালিকের নাম। আমরা যেটা উপরেই বলা হয়েছে সেগুলোই আসলে এখানে আসবে পরপর। বলবৎ নামজারি খতিয়ান, ডিসিআর দাখিলা। তার মানে যদি আপনার নামে নামজারি থাকে কিংবা আপনার পূর্বপুরুষের নামে, মানে আপনার বাবার নামে, দাদার নামে থাকতে পারে, তাদের নামজারি খতিয়ান, ডিসিআর দাখিলা আপনি এখানে দিবেন। প্রযোজ্য ক্ষেত্রে ভূমি হস্তান্তর দলিল। যদি এই সম্পত্তি আপনি হস্তান্তর সূত্রে মালিক হন, অর্থাৎ ক্রয় সূত্রে মালিক হন, হেবা সূত্রে মালিক হন বা অন্য কোনোভাবে মালিক হন, তাহলে এই হস্তান্তর দলিলের একটি কপি, ফটোকপি হতে পারে, সার্টিফাইড কপি হতে পারে, আপনি এখানে সংযুক্ত করতে পারেন। আর যদি আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হন, তাহলে উত্তরাধিকার সনদ লাগবে। একই সাথে আপনার এখানে যদি রেজিস্ট্রিকৃত বন্টননামা দলিল থাকে আপনার নামে, তাহলে আপনাকে